এদেশে কি গোষ্ঠী সংক্রমণ ইতিমধ্যেই? কেন্দ্র ঘোষণা করল সবারই করোনা সংক্রমণের ঝুঁকি আছে, করোনা থেকে এখনই মুক্তি নয়। কেন্দ্রর ঘোষণা আরো বেশ কয়েক মাস থাকবে করোনা। নিশ্চয়ই এটা আমরা আগেও জানতাম। কেন্দ্র বলছে এখনো জনসংখ্যার বৃহত্তম অংশে ছড়ায়নি, আরো কঠিনভাবে মানতে হবে বিধি। কিভাবে? আনলক হয়ে গেছে, খুলে যাচ্ছে সমস্ত কিছু। এবং বলা হলো ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। 30 এপ্রিল পর্যন্ত সমীক্ষায় কেন্দ্রের এটাই পর্যালোচনা, এটাই তথ্য। কেন্দ্রের পক্ষ থেকে আজকে জানানো হলো সাংবাদিক সম্মেলনে, सबको पकड़ लेगा कोरोना। अगर हम इस स्टेज पे थे 30 अप्रैल को और अभी भी हम अर्ली स्टेज में हैं, तो हमारी पॉपुलेशन अभी भी ससेप्टेबल है। इसका मतलब कि ये वायरस जो देश में है मौजूद है, इसमें कोई डाउट नहीं है। इसको हमने कंटेन किया है, इसमें भी कोई डाउट नहीं है। लेकिन ये ससेप्टेबल पॉपुलेशन होने की वजह से ये ससेप्टेबल लोगों को, हम सबको पकड़ेगा। तो दूसरा पहलू इसे उजागर ये होता है कि जो हम मेहनत कर रहे हैं कलेक्टिवली, सोशल डिस्टेंसिंग की बात है, मास्क पहनने की बात है, बुजुर्गों को बचाने की बात है, हाइजीन की बात है, और जो बीमार होते हैं उनकी अर्ली केयर सीकिंग और अप्रोप्रिएट एंड क्विक मैनेजमेंट, इफेक्टिव ट्रीटमेंट और टाइमली टेस्टिंग होना, वो सब जो है उसका जो हमारा एफर्ट है वो कम होना तो एक बात है, उसको हमें बहुत गुना तक ऊपर लेके जाना होगा, क्योंकि आगे ये लड़ाई अभी चलेगी, महीनों तक चलेगी, जैसे हमें दिखाई दे रहा है। এবারে আপনাদের দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেশে 24 ঘন্টায় কত আক্রান্ত, কত মৃত্যু, কত টেস্ট হয়েছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেশে গত 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে আক্রান্ত 9,995, 9,996, অর্থাৎ 10,000 বলা যায়। 24 ঘন্টায় করোনা আক্রান্ত 10,000, 9,996, এবং তার সঙ্গে সঙ্গে মৃত 357 গত 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় দেশে মৃত 357। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 9,996, মৃত 357। দেশে মোট করোনা আক্রান্ত 2,87,679। দেশে মোট করোনায় মৃত 8,115। মোট করোনা টেস্ট এখনো পর্যন্ত 52,13,000-এরও বেশি। 24 ঘন্টায় দেশে মোট করোনা টেস্ট 1,51,000। এবার পশ্চিমবঙ্গে, এ রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত দেখুন 440। 24 ঘন্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত 440। 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত 10। কলকাতায় 4 জন মৃত। এছাড়াও হাওড়া, উত্তর 24 পরগনায় 2 জন করে মৃত। অর্থাৎ মোট 10 জনের মৃত্যু। দক্ষিণ 24 পরগনাতেও 2 মৃত করোনায়। রাজ্যে করোনায় মৃত বেড়ে 442। রাজ্যে করোনায় আক্রান্ত মোট 9,768। সুস্থ হয়েছেন 3,988 করোনা আক্রান্ত। আমাদের সঙ্গে রয়েছেন ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার, রয়েছেন চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক। আমি ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। আজকে দীর্ঘ 2 মাস 2.5 মাস ধরে আপনি আমাদের স্টুডিওয়ে বসে বোর্ডে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছেন যে আমরা একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যাচ্ছি, এবং সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি দেখিয়েছেন। আজকে যেভাবে কেন্দ্রের পক্ষ থেকে বলা হলো সবকো পকড়েগা করোনা, কি বলবেন? এ তো আশঙ্কার বিষয়। না, ওটা তো বিকেল 5টাতে একটা বিভিন্ন জায়গা থেকে চমকপ্রদ তথ্য আমাদের কাছে থাকে এবং আমরা চমকে উঠি। সেটা কখনো বিকেল 5টা হয়, কখনো রাত্রি 12টা হয়। তো সেটা তো ঠিক আছে, সেটা আমরা
না হয় আলোচনায় আসছি, কিন্তু তোমাকে প্রথমে আমরা বলি যে আমরা যেভাবে এগোচ্ছি এটাতে আমরা কোনোভাবে তো বিস্মিত হওয়ার তো কথা নয়, এটা তো একটা গাণিতিক পদ্ধতিতে এগোচ্ছি, এই গাণিতিক মডেলেই আমাদের এগোনোর কথা। এবং যেহেতু আমাদের এবারে লকডাউনটা শিথিল হয়েছে, লোকজন বাইরে বেরোতে শুরু করেছে, সুতরাং তোমার সংক্রমণের সংখ্যাটা আরেকটু হয়তো ফাস্টার হবে। কিন্তু তুমি যদি দেখো আমাদের ডাবলিং রেট আমাদের 15 দিনে আমাদের ডাবলিং রেট হয়েছে। তো এত বড় একটা দেশ, 138 কোটির একটা দেশ যেখানে আছে, সেখানে তোমার যেভাবে যে গাণিতিক মডেলে আমাদের সংখ্যা বাড়ার কথা ঠিক সেই গাণিতিক মডেলেই সংখ্যা বাড়ছে। এবং আমাদের এই মাসের শেষে এবং জুলাই মাসের সেকেন্ড উইক নাগাদ আমরা তো আরো একটা বড় অ্যাভালাঞ্চ, মানে আমরা একটা বড় সংখ্যা আমাদেরকে ডিল করতে হবে। এবং আজকে তোমার হিসাব অনুসারেই ধরো আমি রাফলি বলছি, আমাদের 3 লাখ ধরো টোটাল ভারতবর্ষে কেস আছে, আমার 15 দিন ডাবলিং টাইম, আমার আজকে 11 তারিখ, তাহলে 11 আর 15 তুমি যোগ করো, তো 26 তারিখে আমরা তো 6 লাখ হবো। আবার 26 তারিখ থেকে তুমি যদি আরো 15 দিন বাদে ধরো, তাহলে আমরা 12 লাখ হবো। সুতরাং সেটার মধ্যে তো নতুন করে আশ্চর্য হবার কিছু নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুমি যে বেশি সংখ্যক কেস পাচ্ছ, এটা তো ঘটনা যে আমরা প্রতিদিন প্রায় 1,40,000 করে টেস্ট করছি। তা তুমি যদি বেশি করে টেস্ট করো এবং টেস্ট যদি আরো পেরিফেরির দিকে ছড়িয়ে দাও, তাহলে তুমি আরো বেশি পরিমাণে কেস, নিশ্চয়ই বেশি পরিমাণে কেস আমরা দেখছি। টেস্ট যদি বেশি হয় তাহলেও সংক্রমণ বেশি, আক্রান্তের সংখ্যা বেশি দেখছি। কিন্তু এটা বুঝতে পারছি না ডাক্তার জোয়ারদার, যে আনলক হয়ে যাচ্ছে, আপনি বলছেন অফিস খুলে দিচ্ছি, শপিং মল খুলে দিচ্ছি, বাজার খুলে দিচ্ছি, কিন্তু আবার বলছেন সবার ঝুঁকি রয়েছে করোনা সংক্রমণের। এইটা কোথাও একটা কন্ট্রাডিক্ট করছে কিনা? আমি একটা প্রথমেই যেটা বলে নিই, সেটা হচ্ছে টেস্ট বাড়ছে, এটা যেমন ঠিক, টেস্ট কাদের বাড়ছে না যারা সংক্রামিত হয়েছেন, অর্থাৎ ইনফেক্টেড হয়েছেন। আমরা তো সবাই সিমটমেটিক পেশেন্টদের এখনো পর্যন্ত সেই ডাইরেক্টিভ অনুযায়ী করছি না, সেজন্য তার মানেটা এরকম, সূচনাটা বা সূচকটা এরকম যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমি শুধু ওই দিকটা একটু নজর দিতে বললাম। আরেকটা দিক, যেমন এটা ঠিক যে ছড়িয়ে পড়বে বলে যে কথাটা বলা হচ্ছে, অথচ বলা হচ্ছে গোষ্ঠী সংক্রমণ এখনো হয়নি আমার দেশে, এটা একটা বৈপরীত্য যেন কথাবার্তার মধ্যে পাচ্ছি। কারণ আমরা জানি যে এটা সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজের মধ্যে ঢুকবো করছে, গভর্নমেন্ট অনেক দিন থেকে বলছেন কেন্দ্রীয় সরকার, এবং তারপর যখন থার্ড স্টেজে চলে আসবে অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের দিকে, তার পরবর্তীকালে কিন্তু যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ফোর্থ স্টেজের দিকে, এন্ডেমিক জোন। এন্ডেমিক মানে ম্যালেরিয়া ডেঙ্গুর মতন করে বাঁচা। গভর্নমেন্ট যেটা বলতে চাইছেন, বার্তা দিচ্ছেন, আমাদের করোনা নিয়ে বাঁচতে হবে, অনেক দিন পর্যন্ত চলবে, হয়তো পরবর্তীকালেও বাঁচতে হবে, এই ধরনের একটা বার্তা, এই ধরনের একটা কথাবার্তা বলছেন। এর মধ্যে আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে আমরা তাহলে কি করব? আমাদের ব্যক্তিগতভাবে যে সমস্ত ডাইরেক্টিভস দেওয়ার কথা আমরা আনলক করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, অফিস আদালতে যাচ্ছি, যেতে শুরু করেছি, পর্যটন এবং বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। তো সেখানে যে যাচ্ছি, ব্যক্তিগত স্তরে আমাদের কি কি করা উচিত করোনা থেকে বাঁচবার জন্য, এর কিন্তু সুস্পষ্ট আরও কিন্তু ডাইরেক্টিভস আসা উচিত, এবং তাতে করে আমাদের এই ভীতিটা কমবে। আমার মনে হয় যেটা সেটা সুস্পষ্ট যে ডাইরেক্টিভ আপনি বলছেন, সেটা কিন্তু আমি দেখাবো রেজাল্টটা কি। সেরো সার্ভে করা হয়েছে, সেই সেরো সার্ভে রেজাল্টটা কি, অর্থাৎ এর পরে কি করা উচিত সেটাও বলা হয়েছে। ডাক্তার ভার্গব বলেছেন, ICMR এর ডিজি, এবং তিনি বলছেন যে যত বেশি সম্ভব এই সিরো সার্ভে যে হয়েছে 30 এপ্রিল পর্যন্ত, সেরো সার্ভেতে দেশের 85 জেলায় করা হয়েছে, এবং এই সেরো সার্ভেটা কি সেটা নিয়ে আমরা আসবো। তবে দেখুন, প্রথম বাইট আমি দেখাবো রেজাল্ট সেরো সার্ভে। Infection fatality rate was very low. It was 0.08% as far as this 26,000 individuals was looking at the population. The infection in the containment zone were found to be high and variable, and this is still ongoing, and this data is still being looked at. So in conclusion, I would like to say, since a large proportion of our population is still vulnerable and susceptible to infection, we have to work on the non-pharmacological interventions such as physical distancing, use of face mask, hand hygiene, cough etiquette, and urban slums are highly vulnerable for the spread of infection, and the local lockdown measures need to continue as advised by the Government of India, particularly in those containment areas, and they have been successful up till now in containing them.
ডাক্তার সরকার, আমরা যা যা দেখালাম উনি করতে বললেন সেগুলোই করছি আমরা। এরপরেও উনি বলছেন যে এখনো পর্যন্ত 30শে এপ্রিল পর্যন্ত যে সেরো সার্ভে, সেই সেরো সার্ভেতে দেখা যাচ্ছে 0.73% আক্রান্ত হয়েছেন। আবার অন্যদিকে বলা হচ্ছে সবার সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাহলে আমরা সামাজিক দূরত্ব বিধি কোথায় গিয়ে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি। একমাত্র আমাদের অস্ত্র হচ্ছে মাস্ক, সেটাও থুতনিতে চলে এসেছে। কি হবে? অয়ন, শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা অয়ন, আমি প্রথমে একটা কথা বলি যে প্রত্যেককে আমার অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে সবার ক্ষেত্রে বলি যে আমরা কিন্তু এই দীর্ঘ প্রায় 80 দিনের যে যুদ্ধটা করে আসছি, আমরা একমাত্র মেজর দেশ পৃথিবীতে হু আর নট লেড বাই অ্যান এপিডেমিওলজিস্ট। আমরা ICMR ইজ আ রিসার্চ অর্গানাইজেশন, আমাদের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল আছে, তাদের আমরা 80 দিনে তার টিকিট দেখা দেখিনি। আমাদের ডক্টর ভার্গব নেতৃত্ব দিয়েছেন, যিনি একজন বায়োমেডিক্যাল এক্সপার্ট, একজন কার্ডিওলজিস্ট নেতৃত্ব দিয়েছেন, পিডিয়াট্রিশিয়ান নেতৃত্ব দিয়েছেন। আমরা এখন সারা বিশ্বে প্রায় 10 জন লিডিং ইন্টারন্যাশনালি রেকগনাইজড এপিডেমিওলজিস্ট আছেন, ঠিক, কিন্তু ভারতবর্ষে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। দুঃখের সঙ্গে এই কথাটা বললাম। এবং সেরো সার্ভের যে কথাটা আসছে, আমাদের অলরেডি 4খানা পৃথিবীতে সেরো সার্ভে হয়ে গেছে। একটা হাইন্সবার্গ থেকে হয়েছে জার্মানিতে, একটা বার্মিংহাম থেকে হয়েছে ইউকেতে, যাদের সেখানে একেবারে পিপিলিকার মতো যেখানে তোমার ইনফেকশন হয়েছে, তারা দেখেছেন যে IgG বেস সেরো সার্ভেতে আমরা ভালো আইডিয়া পাচ্ছি না। জার্মানিতে যে অঞ্চলটাকে একেবারে এন্ডেমিক জোন বলা হয়েছিল, সেখানে 10% পজিটিভিটি ছিল, বার্মিংহামে 18%, 12% পাওয়া গেছে। সুতরাং দের আর সাম মোর ফ্যাক্টরস আদার দ্যান অ্যান্টিবডি জি, যেটা কিনা যারা গবেষণা করছেন তাদের খুঁজে বার করতে হবে। আর আরেকটা কথা বলি, এই যে আমরা একটা বিভ্রান্তি সৃষ্টি করছি, ডিনাইং কমিউনিটি ট্রান্সমিশন, কথাটা হলো কেন আমরা আজকে এটাকে ডিনাই করতে বাধ্য হচ্ছে? এই কারণে যে আমরা কমিউনিটি ট্রান্সমিশন যদি অ্যাকসেপ্ট করি, তাহলে যে সময় আমরা ন্যাশনাল লকডাউন তুলে নিলাম আর যে স্টেজে আমাকে ন্যাশনাল কমিউনিটি ট্রান্সমিশন অ্যাকসেপ্ট করতে হবে, দুটো একেবারে পরস্পর বিরোধী। কারণ অ্যাকর্ডিং টু হু গাইডলাইন্স, যে মুহূর্তে আমি বলবো যে কমিউনিটি ট্রান্সমিশন হ্যাজ হ্যাপেন, সে মুহূর্তে আমার লজিক্যালি করা উচিত ন্যাশনাল মিটিগেশনাল প্রসিজার্স। সুতরাং আমাদের সময়টা খাপছাড়া হয়ে গেছে, কোঅর্ডিনেশনটা খাপছাড়া হয়ে গেছে। আর আবার বলি যে উইথ রেসপেক্ট টু এভরিবডি, যে রিসার্চ অর্গানাইজেশন তারা জিনিসটাকে নিয়ে তাত্ত্বিক আলোচনা করছেন, তারা কিন্তু সরজমিনের পরিস্থিতিটাকে দেখছেন না। আর কেস বার্ডেন ইন ইন্ডিয়া একটা খুব হালকা ইন্ডিকেটর। ইন্ডিয়াতে কত টেস্ট হচ্ছে, যেখানে আজকে ইউনাইটেড কিংডম 6 লক্ষ টেস্ট করছে, USA প্রায় 9 থেকে 10 লক্ষ টেস্ট করছে, সেখানে আমরা হাঁপাতে গিয়ে 1,40,000, 1,50,000 টেস্ট করছি আমাদের 130 কোটির দেশের। সুতরাং এটা আমাদের কি, এবং সেই সঙ্গে আমরা আত্মতুষ্টিতেও ভুগছি কিনা যে মৃত্যুর হার একেবারে কম এদেশে, 2% থেকে সামান্য বেশি এই মৃত্যুর হার। আজকেও কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার সরকার আপনি যে গোষ্ঠী সংক্রমণের কথা বললেন, গোষ্ঠী সংক্রমণ নেই। কিন্তু আবার প্রশ্ন, গোষ্ঠী সংক্রমণ যদি নাই থাকে তাহলে সবার মধ্যে করোনার ঝুঁকি রয়েছে সংক্রমণের, কিভাবে বলা হচ্ছে? দেখুন কি বলা হলো। There is a heightened debate around this term community transmission. Having said that, I think even the WHO is not given a definition for it. And as we have shown that India is such a large country and the prevalence is so low that we have found that the prevalence is less than 1% in these small districts. In the urban areas it may be slightly higher, in the containment areas it may be slightly higher, but we are definitely
India is not in community transmission, and I would like to emphasize it is not in community transmission, and that's only a term which is used, and that is what you have highlighted in your question. But we have to continue, as Professor Paul has said, and what the government has been saying, and what we have been saying, that we have to continue with our strategy of testing, tracing, tracking, and quarantine, and continue with the containment measures. ডাক্তার বণিক, এখানেই একটা কতটা সংকটজনক পরিস্থিতি হতে পারে যে আমরা বলছি কমিউনিটি এটা নেই, কোন রকম সংক্রমণের সম্ভাবনা নেই, গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা নেই, আমরা আবার সেটাকে তথ্য কিভাবে দিচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা সেরকম ভাবে নেই গোষ্ঠী সংক্রমণ নিয়ে। তাহলে যেভাবে সবার মধ্যে সংক্রমণের আশঙ্কা বলা হচ্ছে, সেক্ষেত্রে জনস্বাস্থ্যের দিক থেকে কিভাবে দেখা যেতে পারে আগামী সময়গুলো? প্রথম কথা হচ্ছে, আর কি হলে আমরা বলতে পারবো কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে কি হয়নি। আমি উল্লেখ করতে চাই পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রফেসর কে শ্রীনাথ রেড্ডির একটি বেশ মজাদার বক্তব্য। উনি বলছেন এই কমিউনিটি ট্রান্সমিশন কথাটা হচ্ছে ম্যাটার অফ ডেফিনেশন। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা তথ্য মার্চ মাসের শেষের দিকে এসেছিল, যখন তারা বলেছিলেন যে লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন অলরেডি অকার। তারপরে এপ্রিল মাসে এই আইসিএমআর তারা স্টাডি করেছিল এবং একটা সেন্টিনেল সার্ভাইলেন্স অন সারি পেশেন্টস করেছিলেন 5,911 জনকে নিয়ে। সারি পেশেন্ট যারা ছিলেন তাদের মধ্যে 104 জনকে পজিটিভ পেয়েছিলেন। 40 জন মানুষ যাদের পাওয়া গিয়েছিল তাদের কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি, কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি ইত্যাদি কিছু ছিল না। অর্থাৎ তখনই কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছিল যে অলরেডি কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এবং সাম্প্রতিককালে এই যে সেরো সার্ভাইলেন্সের কথা বলা হচ্ছে, তাতে এই আইসিএমআরই বলছেন 15 to 30% তারা অ্যাসিমটোমেটিক আছেন এবং যাদের কোনো রকমের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। অর্থাৎ কিনা আমি যেটা বলতে পারি, সব বিরোধিতায় ভুগতে ভুগতে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। এবং আমার মনে হয়েছে যে কমপ্লিট ফেলিওর অফ দ্য পার্ট অফ লিডারশিপ। এই লিডারশিপে যদি আমি প্রত্যেকটা লেটারকে আলাদা করে বলি, তাহলে এল স্ট্যান্ডস ফর লেট রাইজ। আমরা অনেক পরে জেগেছিলাম। 10 জানুয়ারি থেকে WHO সতর্ক করছে, 30 জানুয়ারি দেশে প্রথম কেস, আর আমরা প্রথম সঠিক বা বলতে পারেন পদক্ষেপ ওই জনতা কারফিউ, তারপরে লকডাউন শুরু করলাম লেটার পার্ট অফ মার্চ। আমরা ইটা যদি আমরা বলি এনগেজ প্রফেশনালস, আজ পর্যন্ত কোন প্রফেশনালস যারা এগুলো বোঝেন, এপিডেমিওলজিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, তাদেরকে সদর্থকভাবে যুক্ত করার কোনো প্রচেষ্টা নেই। এরপর করতে পারিনি। আমরা ডেটা নিয়ে এখনো ছেলে খেলা করছি, ইনঅ্যাডিকুয়েট হ্যাঁ। তারপরে ধরুন আমরা পাবলিককে টাইম টু টাইম রিঅ্যাসিওর করতে পারিনি। আমরা স্টেটগুলোকে ভ্যারিয়েশন এবং তাদের কোনো দায় দায়িত্ব দিইনি। আমরা কমিউনিটিকে পার্টিসিপেশন এনশিওর করিনি। আমাদের মানুষজনকে হিস্ট্রি খোলাখুলি বলাতে ঠিকই আমি আসবো। ডাক্তার সরকার যেটা বললেন একেবারে প্রাসঙ্গিক, যে এই টিমটার মধ্যে কোনো মহামারী বিশেষজ্ঞ নেই এবং ভাইরোলজিস্টও নেই সেই রকম ভাবে। তাহলে তারা এই সিরো সার্ভে কিভাবে করছেন, সিরো সার্ভে কি সেইটা আপনাদের সামনে একটু পরিষ্কার করব আমাদের বিশেষজ্ঞদের মাধ্যমে। সিরো সার্ভে কি একবার দেখে নেওয়া যাক গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। সেরো সার্ভেতে আমরা গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কি হচ্ছে না সেইটা কি জানতে পারি ডাক্তার জোয়ারদার? আমি প্রথমেই এই চ্যানেলকে ধন্যবাদ জানাবো এরকম এই কারণেই যে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছি, করোনা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করছি। আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলে যেখানে রাজনৈতিক আলোচনাটাই বেশি হয়, বিজ্ঞান নিয়ে এখানে আলোচনাটা সম্পূর্ণভাবে হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেরো সার্ভিলেন্সের প্রশ্ন যখন এলো, তখন সেরো কনভার্সন হয়। যখন ইনফেকশন হয় তখন মানুষের মধ্যে যে অ্যান্টিবডি রেজ হয়, সেইটাকে আমরা যখন মাপি তখন সেখান থেকে একটা চিত্র পাওয়া যায়। এটা একটা প্যাসিভ ডেটা, যে যাতে বোঝা যায় যে ইনফেকশনটা সেরোলজিতে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হওয়ার মধ্য দিয়ে ইনফেকশনটা রয়েছে। সেখান থেকে কেবলমাত্র একটা চিত্র পাওয়া যায়, একটা এপিডেমিওলজিক্যাল চিত্র পাওয়া যায় যেখান থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে কিনা, কতটা আছে। কিন্তু এই অ্যান্টিবডি যেটা হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে এটা নিউট্রিলাইজেবল অ্যান্টিবডি কিনা, অর্থাৎ এটা কি সংক্রমণ রুখেছিল কিনা। কেবলমাত্র অ্যান্টিবডি সম্পর্কে জানা গেছে এবং দ্যাট টু IgM থেকে IgG যে ক্লাস সুইচিং হয়েছে সেটুকু বোঝা যায় যে আমরা ইনফেকশনটা অনেকদিন আগেই নিয়েছি, 7 দিনের থেকে বেশি নিই, 10-12-15 দিনের মধ্যে নিয়েছি, এটুকু বোঝা যেতে পারে। কিন্তু এখান থেকে এরকমভাবে কোনো মানেই হয় না যে বলার যে ইনফেকশনটা থেকে আমাদের প্রোটেকশন পাওয়া যাবে, অ্যান্টিবডি
রেজ হয়েছে কিনা, এরকম কিন্তু কথা বলার জায়গা নেই। ডাক্তার বণিক অনেক প্রশ্ন তুললেন এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গোষ্ঠী সংক্রমণ হয়নি আর কিভাবে বলা সম্ভব। ডাক্তার অরিন্দম বিশ্বাস, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তিনি সরাসরি বলে দিলেন দেশে গোষ্ঠী সংক্রমণ হয়ে গেছে। একটা স্পষ্ট কথা, আমরা ধারাবিতে যখন ছড়িয়ে গেছে, জেলে জেলে ছড়িয়ে গেছে কয়েদিদের মধ্যে, আর আমাদের কিন্তু বলার অপেক্ষা থাকে না যে আমরা তৃতীয় স্তরে চলে গেছি। পরিষ্কার গেছি, এক জনগোষ্ঠী আরেক জনগোষ্ঠীকে এখন ছড়িয়ে দিচ্ছে। আমরা কিন্তু এখন যদি বলি আমাদের কমিউনিটি ট্রান্সমিশন বা জনগোষ্ঠীর মধ্যে যে ছড়ানোর ব্যাপারটা, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এখন কিন্তু এইখানে এটা উপেক্ষা করলে হবে না, এটা স্পষ্টভাবে চিত্রটা আমাদের কাছে পরিষ্কার। আর আমি স্পষ্টভাবেই বলবো আমরা তৃতীয় স্তরেই আছি। সেইখানে আমরা যদি এখনো দ্বিতীয় স্তরে বলে থাকি, আমার মনে হয় আমরা একটু ভুল করছি। দেশে গোষ্ঠী সংক্রমণ কিনা এই প্রশ্ন উঠছে বারবার এই মুহূর্তে, এবং গোষ্ঠী সংক্রমণ আসলে কখন হয়? যখন কোথা থেকে সংক্রমণ ছড়াচ্ছে তার জানার আর কোনো উপায় নেই। হুয়ের যদিও বলা হচ্ছে যে হুয়ের সেরকম সংজ্ঞা নেই। আমি ডাক্তার বণিক আপনার কাছে যাব যে গোষ্ঠী সংক্রমণ শব্দটা আমরা শুনে আসছি, গোষ্ঠী সংক্রমণটা ঠিক কি সংক্ষেপে জানতে চাইব। হ্যাঁ, ডব্লিউএইচওর কথাতেই বলা আছে, যখন একটা নতুন কমিউনিটিতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কোথা থেকে সংক্রমণটা এলো সেইটার কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না, তখনই তাকে গোষ্ঠী সংক্রমণ বলা হয়। ভারতবর্ষে অনেক মানুষ যারা এখন পজিটিভ টেস্টেড হচ্ছেন, তাদের কোনো দিন কোনো জায়গায় তারা বেড়াতে যাননি, যারা বিদেশ থেকে এসছেন সেই রকম কোনো মানুষের ধারে কাছে ঘেঁষেননি, তারা সেই সমস্ত মানুষের সঙ্গে কন্ট্যাক্টে এসেছিলেন, তাদেরও কন্ট্যাক্টে অর্থাৎ সেকেন্ডারি কন্ট্যাক্ট হিসেবে যে কখনো গেছেন তারও কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। সুতরাং ভারতবর্ষে সংক্রমণ, গোষ্ঠী সংক্রমণ অলরেডি হয়ে গেছে। সরকার কেন স্বীকার করছেন না আমরা জানি না। বেশ, ডাক্তার সরকার আপনার কাছে যাব যে গোষ্ঠী সংক্রমণ যদি স্বীকার করত কেন্দ্র আরো আগেই, তাহলে কি উপকার হতো? আমরা কিছু পেতাম কিনা, দেশবাসী কিছু এক্সট্রা কিছু সাহায্য পেত কিনা? হ্যাঁ, অবশ্যই পেত। এখন যদি আমরা গোষ্ঠী সংক্রমণটা এবং দ্য ট্রু স্টেট অফ দ্য প্যান্ডেমিক আমরা যদি জানতাম যে জলটা কত অবধি আছে, হাঁটু অবধি, কোমর অবধি না নাক অবধি, তাহলে সেইভাবে আমরা প্রস্তুত হতে পারতাম। আজকে আমরা যে প্যান্ডেমোনিয়ামটা মুম্বাইতে দেখলাম, আজকে আমরা যে কেওসটা দিল্লিতে দেখছি, যে হেলথ সেক্রেটারি হসপিটালে ভর্তি হতে পারছেন না, তাহলে এক একটা জায়গায় যেখানে 7,500 8,000 করে হসপিটাল আছে, সেখানে এরকম একটা সেই দিক বিদিক জ্ঞানশূন্য পরিস্থিতি হতো না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যদি আজকে কাজলদের মতো এপিডেমিওলজিস্টরা যদি এটাকে তারা যদি নেতৃত্ব দিতেন, তাহলে তারা লকডাউনের সময় সীমা কখন শুরু কখন শেষ সেটাকে সঠিকভাবে মডেলিং করে সঠিকভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতেন। আজকে যেখানে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হচ্ছে, সেখানে আমরা শিথিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। লোকে দীঘায় বেড়াতে যাচ্ছে, লোকে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, এটা ঠিক নয়। এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফিগার আজকের দিনে হচ্ছে যে মুম্বাইয়ের কেস ইনফেক্টিভিটি রেট, টেস্ট পজিটিভিটি রেট আজকে 45%-এর ওপরে, দিল্লির আজকে 50%-এর ওপরে, এভরি আদার পারসন ইজ ইনফেক্টেড। সেখানে আমরা এটা কি অবান্তর বাস্তব বিচ্যুত তাত্ত্বিক আলোচনা আজকে করছি ICMR এর মাধ্যমে। তারা এটা দিয়ে 2-4টে হয়তো মোটা রিসার্চ পেপার লিখতে পারবেন, কিন্তু তারা বাস্তব ক্ষেত্রে দেশবাসীকে সমস্যার মধ্যে ফেলছেন, কারণ হেলথ কেয়ার ক্যাপাসিটি আজকে সেইভাবে তৈরি হচ্ছে না। আজকে ইফ এনিবডি টেকস দেম সিরিয়াসলি, আমরা যদি এই জিনিসগুলোকে আজকে সিরিয়াসলি নিই। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, যেটা বলা হচ্ছে যে গোষ্ঠী সংক্রমণের বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেই লেখা আছে, যেটা ডাক্তার বণিক বললেন, যে কোথা থেকে সংক্রমণ ছড়াচ্ছে তা জানার যখন উপায় নেই তখনই হচ্ছে গোষ্ঠী সংক্রমণ। এক্ষেত্রে লকডাউন যখন ছিল আমরা বলতে পারতাম যে আমার সংক্রমণ হয়েছে, আমি জানি না কোথা থেকে হয়েছে। কিন্তু এখন তো ধরুন আমি বাজারে যাচ্ছি, বাজার খোলা, মল খোলা, রেস্তোরাঁ খোলা, আমি তো পরিষ্কার করে বলতেই পারবো না কোথা থেকে সংক্রমণ হয়েছে, বা বলতে পারিও কোথা থেকে সংক্রমণ হয়েছে। দুটোর মধ্যে কোনটা ঠিক?
না, আমি যদি বলতে পারি আর আমি যদি বলতে না পারি, আমি কমিউনিটি ট্রান্সমিশন হলো না ক্লাস্টার ট্রান্সমিশন হলো তাতে আমার জেনে কি গেল এলো। আমি কুণালদার সঙ্গে একটা ব্যাপারে সম্পূর্ণ সহমত যে আমাদের ওজনটা কত, আমি কতটা ভার বহন করছি এবং কতটা ভার আমি 15 দিন বাদে বহন করব আর কতটা ভার 1 মাস পরে বহন করব, এটার জন্য বিরাট বুদ্ধি খরচার তো দরকার হয় না। এটা তো বহুবার আমি তোমাদেরও চ্যানেলে এসে এবং আমার মতো সবাই বহুবার বিভিন্ন গাণিতিক মডেলের সাহায্যে এটা দেখিয়ে দিয়েছে। সুতরাং এই ভার যদি আমরা না বুঝতে পারি তাহলে এরকমই হবে যে হেলথ সেক্রেটারি দিল্লিতে সে হাসপাতালে বেড পাবে না, এবং এখনই অথচ দিল্লিতে ওদের চিফ মিনিস্টারও পর্যন্ত কদিন আগে অস্বীকার করেছে যে ওদের কোনো কমিউনিটি ট্রান্সমিশন নাকি নেই, ওদের সবকিছুই তো খোলাখুলি হয়ে গেছে, ওরা তো নাকি খুব ভালোই আছে। তো এই যদি হয় তাহলে তো আমাদের যে বিষয়টা মূল হচ্ছে, অয়ন তুমি খুব ভালো করে একটা জিনিস বোঝো যে আমাদের করোনা কন্ট্রোলের প্রথম থেকে যে জায়গাতে অসুবিধা সেটা হচ্ছে ডেটার ট্রান্সপারেন্সি। ডেটার অস্বচ্ছতা যদি থাকে তাহলে তোমার এই ঘটনাই ঘটতে পারে। আমার কমিউনিটি ট্রান্সমিশন হলো না ক্লাস্টার ট্রান্সমিশন হলো সে তাত্ত্বিক আলোচনা তুমি ছেড়ে দাও। তুমি 1 মে, আমি 1 মেতে ফিরে যাচ্ছি, 1 মেতে আমাদের নাম্বার অফ অর্থাৎ 25টা তোমার, বা আরেকটু আমি অন্যভাবে যদি বলি, টেস্ট পজিটিভিটি রেশিও আমাদের ছিল 4 কি 4.8 এইরকম জায়গায় ছিল। এখন সেই টেস্ট পজিটিভিটি রেশিও বাড়তে 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 কোন জায়গায় চলে গেছে, তোমার প্রায় 6-7 পৌঁছে গেছে। অর্থাৎ এখন তুমি এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছো, তুমি 18টা টেস্ট করলে একজন পজিটিভ কেস পাওয়া যায়। 1 মেতে এটা ছিল 26টা টেস্ট করলে একজনের পজিটিভ পাওয়া যায়। মার্চ মাসে যখন লকডাউন আমরা শুরু করেছিলাম তখন প্রায় 44টা টেস্ট করলে একজনের পজিটিভিটি পাওয়া যায়। সুতরাং এর থেকে নিশ্চয়ই বুঝিয়ে দিতে হয় না যে আমাদের কেস সংখ্যা বাড়ছে, এবং আমাদের যে কেস সংখ্যা বাড়বে এটা তো গাণিতিক মডেল, তাতে কমিউনিটি ট্রান্সমিশন হলো না ক্লাস্টার ট্রান্সমিশন হলো তাতে আমার কিছু যায় আসে না। এখানে বিভ্রান্তি যেটা বিষয়টা উঠে আসছে সেই বিভ্রান্তি তো থাকছেই, কারণ বলা হচ্ছে যে সংক্রমণ সবার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে এবং সবাইকে করোনা সংক্রমিত হতে পারেন সবাই, এবং তার সঙ্গে বলা হচ্ছে গোষ্ঠী সংক্রমণ হয়নি। তাহলে এই বিভ্রান্তি, অন্যদিকে হেলথ সেক্রেটারি পর্যন্ত দিল্লিতে হাসপাতালে বেড পাচ্ছেন না, তো আমরা কোথায় যাব? তাহলে আমাদেরকেই একেবারে সতর্ক থাকতে হবে। আরেকজন চিকিৎসক প্রভাস প্রসূনগিরি অবশ্য মানতে রাজি নন যে দেশেই সংক্রমণ হয়ে গেছে, গোষ্ঠী সংক্রমণ হয়ে গেছে। দেখুন, কিছু কিছু জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে করোনার সংক্রমণ দেখা গেছে, কিছু কিছু জায়গা যেখানে সংক্রমণ অতটা দেখা যায়নি, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে সংক্রমণ একদমই দেখা যায়নি। তাই যদি আমি পুরো দেশটাকে একটা ছাঁকনিতে ফেলে বলে দিই যে পুরো দেশের মধ্যে কোনো রকমের গোষ্ঠী সংক্রমণ হয়নি, তাহলে সেটা একটি ভুল তথ্য হবে। এবং যদি এটা বলি যে পুরো দেশেই গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে গেছে, তাহলে একটা ভুল তথ্য হবে। মহারাষ্ট্র, তার মেনলি পুনে, মুম্বই বা দিল্লি বা চেন্নাই বা কলকাতা, হাওড়ার কয়েকটা এরিয়া, ডেফিনেটলি দেশের মধ্যে কয়েকটা পকেট আছে যেখানে আমাদের যে জুতো আবিষ্কারের ব্যাপারটা নিয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে রাজামশাই যখন বললেন যে চারদিকে ধুলো এবং আমার পায়ে ধুলো লেগে যাচ্ছে, কি করা উচিত, তখন কিন্তু যিনি ঝাড় দেন তিনি এসে, ঝাড়ুদার তিনি এসে বললেন যে ঝাঁটিয়ে দিয়ে দিন, আবার ভিস্তিদার এসে বললেন জলে ভিজিয়ে দিন। কিন্তু কবলার এসে বললেন যে না, আমার কাছে একটা ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে আমার কাছে যে চামড়া আছে, আপনার পাটা যদি মুড়ে দিই তাহলে কিন্তু আপনার ধুলো লাগবে না। আমি সেই পদ্ধতিটাই বলছি। আমি একজন ভাইরোলজিস্ট হিসেবে বলছি যে ভাইরাস নিয়ে আমরা যখন কাজ করি, একটা জিনিস আপনাকে যদি খুব বলে দিই তাহলে আমার মনে হয় সুবিধা হবে সকলের সেই জিনিসটা বুঝতে এবং করতে, কারণ আমাদের প্র্যাকটিস আমাদের নিজেদেই করতে হবে। সেটা হচ্ছে ভাইরাস কিন্তু ছুটে চলে যায় না, ভাইরাসের হাত পা নেই, এটা একটা পার্টিকেল। ন্যাচারালি সেই পার্টিকেলটা প্যাসিভলি আমার বডিতে ঢুকবে, শরীরে ঢুকবে, এবং সেটা এই ভাইরাসের ক্ষেত্রে নাক মুখ দিয়েই ঢুকবে। এবং সেটার জন্য এটা আপনারা সকলেই জানেন যে এটা ড্রপলেটের মাধ্যমে আসে, কিন্তু তাহলেও এটা কিন্তু ক্রল করে নিজে ঢুকে যায় না। সেই জন্য আর এন্ট্রি পয়েন্ট যেটা সেটা মুখমণ্ডলের জায়গাটা, এবং হাতটা খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গায়। সেই জন্য আমরা মাস্ক পরার কথা এখন বলছি, যে যাতে করে সংক্রমণ ঢুকতে পারি, ড্রপলেট আমার মধ্যে না চলে আসতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে হাতটা এবং মুখটা, সেটা কিভাবে আমরা পরিষ্কার রাখবো সবসময়।
আমরা এই কথা বহুবার আলোচনা করেছি যে সাবান জল দিয়ে হাত ধরা, স্যানিটাইজ করা। আমি আরেকটা কথা যোগ করে দিই একটুখানি, সেটা হচ্ছে মুখমণ্ডল। আপনারা যখন বাইরে যাবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে যাবেন, সেখানে কিন্তু বারবার করে 3-4 বার মিনিমাম মুখটা ধোয়ার চেষ্টা করবেন সাবান জল দিয়ে। হাতে করে একটা সঙ্গে নিয়ে যাবেন সাবান, জিপার ব্যাগে বা প্লাস্টিকে, এবং সেটা কিন্তু করবেন। তাহলে কেউ ব্যাপারটা যেরকম দাঁড়ালো, সেটা হচ্ছে টাচ করার মধ্যে দিয়ে যে জিনিসটা আসছে, শুধুমাত্র যে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে আসে 1 নম্বর, সেটার জন্য আমরা মাস্ক পরার কথা এবং যতটা সম্ভব 6 ফিট দূরত্বের কথা বলা হচ্ছে, যতটা সম্ভব কম তার সঙ্গে মেশা যায়। আমি তো জানি না কার সঙ্গে আমি কথা বলছি, কার সঙ্গে যাচ্ছি, গা ঘেঁষাঘেঁষি করে বাসেটা আমি ইত্যাদিতে, কিন্তু সেটার দিকে মনে রাখতে হবে আপনাকে। আমি কন্ট্যাক্টটা কম সময়ের জন্য এবং একটা দূরত্ব মেনটেন করে করবো, 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে আমাকে নিজেকে প্রোটেক্ট করতে গেলে আমার হাতটাকে ভীষণভাবে পরিষ্কার রাখতে হবে, কন্ট্রোল করে রাখতে হবে, এবং মুখমণ্ডলটাকে। কারণ এই যে আমি চশমা পরেছি, অনেকেরই চশমা নেই বা কানটা খোলা, কনজাংটাইভা দিয়ে ঢুকতে পারে, মুখমণ্ডলের দিকে কিন্তু এই ড্রপলেটস পার্টিকেলস চলে আসতে পারে। সঙ্গে সঙ্গে আপনি বলছেন মুখটাকে ঠিকঠাক ভাবে কয়েকবার যদি সাবান দিয়ে ধোয়া যায়, তাহলেই কিন্তু ভাইরাস নিজের মধ্যে যাবে না, এবং সেটার জন্য কিন্তু আমরা নিজেরা প্রোটেক্ট করতে পারবো। তারপরে তো ইমিউন সিস্টেম আমাদের আছে। রাষ্ট্র কি করছে না করছে তাতে বসে থেকে লাভ নেই, নিজেরাই আমরা সতর্ক হই। আজকে কলকাতায় অ্যান্টিবডির জেরেই অজান্তে সেরে উঠছেন কিনা করোনা আক্রান্ত অনেকে, খোঁজ পেতে কলকাতায় অ্যান্টিবডির পরীক্ষা শুরু হয়েছে। 16টি ওয়ার্ড ও কন্টেইনমেন্ট জোন থেকে 740 জনের রক্তের নমুনা সংগ্রহ করছে পুরসভা, রিপোর্ট দেবে ICMR-কে। অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চলছে, অন্যদিকে রাষ্ট্রের বিভিন্ন বিভ্রান্তি বাড়াচ্ছে। কোথায় আমরা গিয়ে পৌঁছবো তা জানি না, আর সেই আতঙ্কের মধ্যেই এবার শহর কলকাতায় হানা দিল ডেঙ্গি। ডেঙ্গির ক্ষেত্রে যদি কোনো রকমের গা হাত পা ব্যথা বেশি হয়, সেই উপসর্গগুলো যদি দেখা যায়, কাশি সর্দিও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেঙ্গিকে উপেক্ষা করলে চলবে না। ডেঙ্গির পরীক্ষাটাও কিন্তু নিয়ম মতো যেভাবে আমরা করতে হবে। শিশুদের ওপর কোভিড-19 অনেকটাই সদয়, ডেঙ্গির সেসবের বালাই নেই, তাই শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ারও পরামর্শ চিকিৎসকদের। করোনার থেকেও বাচ্চাদের মধ্যে যেগুলো বেশি কমন, যেরকম ম্যালেরিয়া বা টাইফয়েড কিংবা ডেঙ্গি, এগুলোর পরীক্ষা করা দরকার। এগুলো খুব তাড়াতাড়ি ঠিকঠাক করে ওষুধ দিলে সেরে যায়, এবং ডেঙ্গিরও ঠিকঠাক সময় চিকিৎসা করলে সেটি ভয়াবহ আকার ধারণ করে না। প্রতি বছর বর্ষার অনেক আগে থেকেই ডেঙ্গি মোকাবিলার প্রস্তুতি নেয় পুরসভা। এবার বাধা হয়েছে কোভিড-19 পরিস্থিতি, এখন নামছে পুরসভা। আমরা এই ব্যাপারে সারা বছরই সজাগ। ফেব্রুয়ারি মাসে র্যালি করেছি, তারপর থেকে আমাদের রোড ব্যায়াম অনুযায়ী প্রতিদিন আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে। হ্যাঁ, কোভিডের সময় বাড়িতে ভেতরে ঢোকা অনেক বাধা পেয়েছি, এখনও পাওয়া যাচ্ছে। বাড়ির মধ্যে ঢুকে ছাদ, উঠোন, রিজার্ভারের ঢাকনা আছে কিনা, অব্যবহৃত জিনিসপত্র পড়ে আছে কিনা, তার ফাঁকে জল জমছে কিনা, এটা নজরদারি আমরা করতে পারছি না, কারণ কোভিড সংক্রমণের ভয় মানুষ বাড়ির মধ্যে অ্যালাউ করছে না। কোভিড পরিস্থিতির মুখে এবারে জোড়া চ্যালেঞ্জের মুখে শহরবাসী ও প্রশাসন। নিউজ 18 বাংলা। ডাক্তার জোয়ারদার, গোদের ওপর বিস্ফোরা, ডেঙ্গি, কি বলবেন? কো ইনফেকশনের কোনো আশঙ্কা থাকছে কিনা? কো ইনফেকশনের অবশ্যই আশঙ্কা থেকে থাকে, এবং এমনটা আমার জানা নেই। আমার মনে হয় কারোরই হয়তো জানা নেই, কারণ এটা নতুন একটা বিষয় এসে দাঁড়াচ্ছে। দুটো ইনফেকশন একসঙ্গে হলে কি হবে না হবে, বিশেষ করে সাইটোকাইন স্টর্ম যখন ওটারও হয়, এবং এখানেও আমরা দেখতে পাই, সেক্ষেত্রে এই দুটো একসাথে কিভাবে আমরা ডেঙ্গি আক্রান্ত, কেউ ডেঙ্গি আক্রান্ত হলেন, তার তো বাড়িতে বসেই করোনা হয়ে যেতে পারে, হতেও পারে, কিন্তু সেটা আমাদের দেখার, এটা কিন্তু আমাদের কাছে একটা নতুনভাবে চ্যালেঞ্জ। এবং এটাই হওয়ার কোনো কারণ নেই যে ডেঙ্গির জন্য বিষক্ষয় হয়ে ওটা আমাদের করোনা কমে যাবে। এই বিষয়টাকে দেখার আছে। আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ইমিউনোপ্যাথোলজি আরও বাড়াবে, হতে পারে এরকম আশঙ্কা। সেই জন্য আমাদের সিরিয়াসলি দুটো জিনিসকে ডিল করতে হবে। বেশ, ডাক্তার বন্দ্যোপাধ্যায়, আমরা বলছি দিল্লির হেলথ সেক্রেটারি তিনি বেড পাচ্ছেন না। ডেঙ্গি এবং করোনা সব মিলিয়ে এখন কি হবে আমরা জানি না। ডেঙ্গির ক্ষেত্রে কি আমরা হাসপাতালে জায়গা দিতে পারবো এরপর? দেখো, ডেঙ্গিটা একটা আশার কথা ছিলই, পার্টিকুলারলি যখন আমাদের কলকাতায় আমপানটা হলো, তখন এই সময়ে যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, তাতে তো মশার উপদ্রবটা বেশি হয়, সুতরাং ডেঙ্গিটা এই সময় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এটা নিয়ে কোনো আশ্চর্যের বিষয় নয়। তবে এটা ঘটনা, আমরা কোভিড নিয়ে অলরেডি আমরা একটা ভীষণ চাপে আছি, তার উপরে যখন ডেঙ্গি যদি হয়, তাহলে ডেঙ্গি কোভিড একসঙ্গে, প্রথমত আমাদের অভিজ্ঞতাও নেই যে সেটার চিকিৎসাটা কিরকম জায়গায় যাবে, আর একটা ভাটটা তো অনেক বেশিই হবে। কিন্তু আমি তোমায় শুধু একটা সেন্টেন্স শুধু আমি বলতে চাই, যেটা হচ্ছে এই যে বিভ্রান্তিকর পরিস্থিতি কোভিড নিয়ে যে তৈরি হচ্ছে, এই বিভ্রান্তির কিন্তু কিছু নেই।
বিভ্রান্তিটা তখনই তৈরি হয় যদি আমি অয়ন তুমি যে কথা আমায় শিখিয়ে দিচ্ছ সেই তোমার শেখানো বুলি যদি আমি বলি এবং আমি যদি বিজ্ঞানটা ভুলে যাই তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমি বিভ্রান্তি তৈরি করব। সুতরাং শেখানো বুলি ছেড়ে যদি আমি বিজ্ঞান ধরে কাজ করি তাহলে কিন্তু বিভ্রান্তির কোনো জায়গা নেই। ঠিক ডাক্তার সরকার, এক্ষেত্রে ধরুন এই যে বিভিন্ন অতীন ঘোষ বললেন বিভিন্ন সমস্যাও রয়েছে, করোনা আবহে ডেঙ্গি মোকাবিলা কতটা কঠিন? দেখো অয়ন, এটা তো আমাদের চ্যালেঞ্জটাকে, যেটা শিবব্রত সিদ্ধার্থ সবাই বললেন, যেটা অনেকটাই বাড়িয়ে দিল। কিন্তু পুরসভাকে আমার ধৃষ্টতা নেবেন না, পুরসভাকে একটা অনুরোধ করি যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছেন, এই আমফান, ইলেকট্রিসিটি সব কিছু, এই আর একটা অ্যান্টিবডি টেস্টে এক্ষুনি পয়সা নষ্ট করবেন না। এখনও কোনো রিলায়েবল অ্যান্টিবডি টেস্টিং নেই এবং অন্তত 25টা পেপার হয়ে গেছে যেটা আমাদের দেখিয়েছে যে বর্তমান প্রযুক্তিতে অ্যান্টিবডি কনক্লুশনস আর আনরিলায়েবল। তার পিছনে লোকবল, অর্থ নষ্ট করবেন না। তার থেকে আমরা রুটিন RC-PCR টেস্টিংটা আরো বাড়াই। আমরা এখন 9000-এর মতো টেস্ট করছি। আমাদের টার্গেট হওয়া উচিত যে 15,000, 16,000 টেস্ট যেন পশ্চিমবঙ্গে হয়, কারণ আমাদের সেই টেস্টিংটাকে সেই মাত্রায় নিয়ে যেতে হবে। ধাক্কা খেয়ে আজকে মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই অনেকেই একটু ঘাবড়ে গিয়ে টেস্টিংটা কমিয়ে ফেলছেন, আমরা যেন সেটা না করি। এবং আরেকটা কথা হলো যে কথাটা দিয়ে তুমি শুরু করেছিলে যে আজকে লকডাউন উঠে যাচ্ছে, এদিকে ইনফেকশন বাড়ছে, সেখানে আমরা ব্যক্তিকেন্দ্রিক আমাদের যা যা সাবধানতা, তার সঙ্গে সঙ্গে আমরা কোহেরেন্ট গভর্নমেন্ট পলিসি চাই। ট্রান্সপোর্ট নিয়ে মানুষ যে রাস্তাঘাটে নামছেন, মানুষকে রাস্তায় নামতে আমরা বাধ্য করছি, তাদের যাতায়াতের মধ্যে আমরা ট্রেনগুলো আস্তে আস্তে শুরু করি, মেট্রোটা আস্তে আস্তে শুরু করি। সেখানে কিছু বলতে চাইছেন ডাক্তার বণিক, কিছু বলতে চাইছেন? আমি বলবো আমার ছোট্ট প্রশ্ন এবং ছোট্ট উত্তর একবারে কয়েক সেকেন্ডে, যে ডেঙ্গি এবং করোনা জনস্বাস্থ্য ক্ষেত্রে কি ধ্বংসাত্মক বিষয় এনে দেবে কিনা? ডেঙ্গি যদিও আমাদের জানা শত্রু, কি ইন্টারাকশন হবে সময় বলবে। ডেঙ্গি এখন বর্ষার জল জমেছে, সামান্যতম জল জমা থাকলে সেখানেই ডেঙ্গির মশা ডিম পাড়ে, ইডিস মশার এটাই হচ্ছে বিশেষত্ব। আর ইডিস মশা কিন্তু মূলত দিনের বেলা কামড়ায়। দুটো আলাদা গ্রুপের ভাইরাস, দুটোর মধ্যে ইন্টারাকশন কি হবে সময় বলবে। আমি শুধু আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণভাবে পশ্চিমবঙ্গবাসীর কাছে করজোড়ে আবেদন করব, এখন বৃষ্টি শুরু হয়েছে, আমফান হয়েছে, যেখানে সেখানে জল জমে আছে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন, কোথাও এক বিন্দু জল জমতে দেবেন না। প্রত্যেক সপ্তাহের একটা। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ, কারণ আমরা ডাক্তার জোয়ারদারও বললেন, সবাই বললেন রাষ্ট্র কি করবে তার জন্য বসে থাকলে হবে না, আমাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে। এই শেষ করতে করতে একটা হালকা একটা আপনাদের সামনে একটা খবর তুলে ধরবো। তা হলো ইতিমধ্যেই টলিপাড়ায় শুটিং শুরু হয়ে গেছে, সিরিয়ালও শুরু হবে আর কিছুদিনের মধ্যেই, আর সেই সিরিয়ালেও থাকছে করোনা। দেখুন। লাইট ক্যামেরা অ্যাকশন, টলিপাড়ায় শুরু হয়ে গেল ছোট পর্দার শুটিং। প্রথম শটেই মাস্ক পরে হিরোর এন্ট্রি। একই শুটিং শুরুর পরেও হিরোর মুখ মাস্কে ঢাকা কেন? আসলে চিত্রনাট্য মেনেই মাস্কে মুখ ঢেকেছেন অভিনেতারা। বাংলা সিরিয়ালেও ঢুকে পড়েছে করোনা। বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্যে বদল এনেছে বেশ কয়েকটি সিরিয়াল। দেখানোই হচ্ছে যে এখন করোনা চলছে, সো বাইরে যদি যাই তো আমরা মাস্ক পরেই থাকবো, কিন্তু বাড়িতে জেনারেলি নর্মাল বাড়িতে তো আমি মাস্ক পরে থাকি না, আপনারা কেউ মাস্ক পরে থাকেন, তো বাড়ির সিনগুলো হয়তো মাস্ক ছাড়া হবে, কিন্তু তার ছাড়া সবসময় বাইরে সবকিছুই মাস্ক পরে সবকিছুই মানা হবে। দূরত্ব বিধির কারণে হাতে হাত বা ঘনিষ্ঠ আলিঙ্গনে মানা, তাই রোমান্টিক দৃশ্যে শুটিংয়ে এখন মূল চ্যালেঞ্জ টলিপাড়ার। আমাদের গল্পে এখন যেভাবে আছে হিরো হিরোইনের প্রেমটা একটু প্লেটোনিক প্রেম,
হ্যাঁ একটু ডিস্টেন্স রয়েছে, সুতরাং সেটা খুব একটা অসুবিধা হবে না, দর্শকের খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না। অনেক বড় সড়ো চ্যালেঞ্জ, কারণ আগে যেরকম ভাবে মানে টাচে আসতে পারতাম আমরা, তো সেরকম ভাবে আসতে পারবো না, পুরোটাই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে। তো অনেক ভাবনা চিন্তা করে এসেছি, মানে এক্সামে যাওয়ার আগে যেরকম ভাবে সবাই করে যায়, মানে নিজে ভাবে ঠিক করে যায় যে এই কোয়েশ্চেনগুলো আগে করব, এটা পরে করব, তো সেরকম ভাবে নিজে আর কি মাইন্ড সেট আপ করে এসেছি, আর তো চলছে এরকম ভাবে। আর আমাদের ডিরেক্টর আছে। মুখ ঢাকা মাস্কে বারে বারে স্যানিটাইজার, সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং, সমস্যা অনেক, তবুও লাইট ক্যামেরা অ্যাকশনের জীবনে ফিরতে পেরে খুশি টলিপাড়া। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার, নিউজ 18 বাংলা।